ডিজিটের ভিতরে আমি কম্প্যারিজন করতে পারি। ফর এক্সাম্পল আমার যদি এমন হয় তোমার কাছে দুইটা ডেটা দেওয়া আছে, একটা ডেটা হচ্ছে মনে করো দুটোই আমার দেওয়া আছে ফিউলের প্রাইসের উপর। এখন ফিউলের প্রাইস যদি আমি কম্পেয়ার করি, মনে করো একটা আছে হচ্ছে পাউন্ডে দেওয়া, আরেকটা আছে হচ্ছে টাকায় দেওয়া। এখন টাকা আর পাউন্ডের মধ্যে একটা হিউজ ডিফারেন্স না ইউনিটের ভিতরে, তাই তো নাকি? এখন মনে করো যে আমি যদি দেখি যে মানে ফিউলের দাম কনসিস্টেন্টলি টাইম অনুসারে যদি আমি ভেরিফাই করতে চাই, তাহলে আমি দেখব পাউন্ডে হিসাব করতে গেলে হয়তো পার লিটার 2.1 অথবা 2.5, তারপরে 3.1 এইরকম পাউন্ডে পাবো, 3.1 পাউন্ড হয়তো পার লিটার। কিন্তু বাংলাদেশে যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিজিটটা আর একটু বড় হবে, 3 পয়েন্ট সামথিং কিছু হবে না, তাই না? মিনিমাম 3 ডিজিট কিংবা 4 ডিজিটের হতে পারে। ফুয়েলের দাম কিরকম কি যারা জানে তারা ভালো বলতে পারবে। বা যাই হোক, কিন্তু ডিজিটের ভিতরে একটা ভালো তফাৎ আছে, ইউনিটের ভিতরে একটা তফাৎ আছে। সিমিলারলি যখন মানে এক একটা দেশের কারেন্সি আমরা কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা ভাস্ট ডিফারেন্স দেখা যায়। কিছু দেশের ক্ষেত্রে কারেন্সির মান যেটা খুব লো, সেটার গুলো অনেক, মানে আমরা দেখবো যে একটা জিনিসের জন্য প্রাইসের পরিমাণ অনেক দেখা যাচ্ছে, ডিজিট সংখ্যা অনেক বেশি পাচ্ছি, কিন্তু আমরা অন্যদিকে যাদের মানে টাকার ভ্যালু বেশি তাদের কিন্তু ডিজিটের সংখ্যা কম। তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন আমি মানে ডিসপারশন বের করে দুইটাকে কম্পেয়ার করব, ওটা একদম অনর্থক হয়ে যায়। কারণ হলো প্রথমটার ক্ষেত্রে তোমার ডিসপারশন কম দেখাবে, কারণ তোমার ভ্যালু গুলো ছোট, ডিসপারশন হবে কম। কিন্তু যখন তুমি সিমিলার জিনিস আরেক ইউনিটে করতে যাবা, টাকায় করতে যাবা, তখন হয়তো তোমার ডিসপারশনটা ভ্যালুতে বেশি দেখাবে। কিন্তু যখন তুমি অ্যাবসলিউট রিয়েল মেজারমেন্ট করবা, রিলেটিভ মেজারমেন্ট করবা, তখন অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেশন করা যায় তখন দেখা যায় যে দুইটার ভিতরে খুব বেশি ডিফারেন্স স্ক্যাটার্ডনেস এর ক্ষেত্রে থাকে না। হ্যাঁ, কিছু বলবা মুবাশশির, কিছু বলবা? না ম্যাম, কিছু বলিনি তো আমি এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো মেজারমেন্ট সম্পর্কে জানি। এখন যেটা হলো যে মোটামুটি সব মেজারমেন্ট সম্পর্কে পড়া হয়েছে, আমাদের দুইটা মেজারমেন্ট সম্পর্কে পড়া একটু বাকি ছিল। সেটা একটু আমরা দেখি যে কি মেজারমেন্ট বাকি ছিল। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমাদের আজকের দুটো মেজারমেন্ট সম্পর্কে পড়তে হবে। একটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, আর নিচেরটা পরে দেখতেছি। আগে কোয়ার্টাইল ডেভিয়েশন দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, কোয়ার্টাইল ডেভিয়েশনটা তোমার ওই যে রেঞ্জ ডেভিয়েশন যেটা পড়ছিলাম না, এক্স্যাক্টলি ওই একই রকম ভাবেই। তো কোয়ার্টাইল সম্পর্কে অলরেডি তোমাদের ধারণা আছে যে হোয়াট ইউ মিন বাই কোয়ার্টাইল। তো এখানে আমরা যেটা করে থাকি কোয়ার্টাইল ডিভিশনের ক্ষেত্রে, জাস্ট আমরা দুইটা কোয়ার্টাইল, যেটা আমাদের আপার এন্ড লোয়ার কোয়ার্টাইল থাকে, সেই দুটাকে আমরা ডিভাইডেশন করে তার একটা এভারেজ নিই। এই ফর্মুলার মাধ্যমে আমরা যেটা পাবো সেটা থেকে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি আমার 50% ডেটা কিভাবে স্ক্যাটার্ড হয়ে আছে। Q1 এর দ্বারা তো আমি বুঝেছি লোয়ার 50%, Q3 এর দ্বারা আমি বুঝেছি আপার 50%, কিন্তু Q1 থেকে Q3 এর মধ্যে সরি 25%, Q1 এর মাধ্যমে আমি বুঝেছি লোয়ার 25%, Q3 এর মাধ্যমে বুঝেছি আপার 25%। Q1 এবং Q3 এর মধ্যবর্তী তাহলে শুধুমাত্র 50% ডেটা থাকে। সো এটা আমাদেরকে অন এন এভারেজে দেখায় যে কি পরিমাণ ভ্যালু, মানে 50% ভ্যালু আমাদের কি পরিমাণ অনুসারে স্ক্যাটার্ড হয়ে আছে। এখন এই মানে অ্যাপ্লিকেশন বা প্রপার্টিজ, বোথ অফ দিস থিংস আর ভেরি সিমিলার টু ইচ আদার। যে মানে মূলত তোমাকে বলতে হবে যে কোয়ার্টাইল ডিভিশনে কোথায় কোথায় কাজ হয়ে থাকে এবং এর প্রপার্টি গুলো কি কি। সেক্ষেত্রে খুব কমন প্রপার্টির ভিতরে একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্স অন দি মিডল 50% ভ্যালু। তার মানে তোমাকে যাই আইডিয়া দিচ্ছে না কেন, ওই Q1 থেকে Q2 রেঞ্জের ভিতরকার ভ্যালু যেগুলো থাকতেছে ওর ভিতরেই দিচ্ছে, ওর বাইরের যে 25 মানে আপার এবং লোয়ার ওটা সম্পর্কে দিচ্ছে না। মূলত এটা একদম সেন্টার্ড Q1 টু Q3 মধ্যে যে ভ্যালুগুলো আছে ওইগুলো সম্পর্কে ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। এটার সুবিধা মানে এটার কি একটু সুবিধা বলতে পারবা যে আমরা তো রেঞ্জও ইউজ করতে পারি, আমাদের এটা কেন ইউজ করা লাগবে? একটা কোর সুবিধা বলো দেখি। আচ্ছা, এক্ষেত্রে একটা সুবিধা যে আমাদের মানে এটা আউটলায়ার দ্বারা কোনো ধরনের এফেক্ট হয় না, তাই না? কোয়ার্টাইল একটা সবচেয়ে বড় সুবিধা
যে এটা হচ্ছে আউটলায়ার দ্বারা এফেক্টেড হয় না, যার কারণে কোয়ার্টাইল দ্বারা যে কোনো ধরনের এস্টিমেশন, যেমন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ থেকে শুরু করে যে কোনো ধরনের এস্টিমেশনের ক্ষেত্রে কোয়ার্টাইল মাচ মোর ভ্যালিড এবং রিলায়েবল। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রে মানে ডেটা খুব একটা এফেক্টেড হয় না। এর একটা বড় এই ডেভিয়েশনের ক্ষেত্রে আরো বড় সুবিধা কি, যে তোমার লোয়ার 20% এবং আপার 20% অলরেডি এখানে কাট হয়ে যাচ্ছে। অলরেডি তুমি এই দুটাকে ইগনোর করতেছো, খুবই সেন্ট্রালাইজ ভ্যালু নিয়ে কাজ করতেছো, যার ফলে এমনিতেও এটা যেহেতু মিডিয়ান ক্যালকুলেশন, কোনো ধরনের রিস্ক থাকে না এক্সট্রিম ভ্যালু আসার বা এক্সট্রিম ভ্যালুর এফেক্ট থাকার। তা সত্ত্বেও মানে এখানে আরো বেশি মানে রিলায়েবল হয়, কারণ তুমি আপার হাইয়েস্ট এবং লোয়ার মানে লোয়েস্ট ভ্যালু দুটেই তুমি অ্যাকচুয়ালি তোমার ইকুয়েশনে কোনো কনসিডার করতেছো না। আচ্ছা, সিম্পল টু কম্পিউট ইকুয়েশন করা তো বেশ ইজি, Q1 Q2 Q3 এগুলো ক্যালকুলেশন করাটা খুব ইজি। আরেকটা জিনিস, এটা ওপেন এন্ডেড থাকে, এটা ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে আমাদেরকে সুবিধা দিয়ে থাকে বড় ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে। সুইটেবল ফর ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশনেও সুবিধা আছে। ইন্টারপ্রিটেশনটা কম্পারেটিভলি ইজি এবং 50% এর উপর বেস করে তুমি বলতে পারো। সো মোরাললেস এই কয়টা দেয়া আছে, তোমরা যে কটা বলতে পারো বলবা, নিজেরা অ্যাড করতে পারলেও করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, নেক্সট আমাদের আছে যে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন একই পদ্ধতিতে আমরা যেভাবে যে রেঞ্জ কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা ক্যালকুলেশন করছিলাম না, এক্স্যাক্টলি সেম পদ্ধতিতে আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনটাও ক্যালকুলেট করে থাকি। সো এখানেও আমরা ওই যে প্রথমে আমরা নিয়ে থাকি ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য টু কোয়ার্টাইলস এন্ড দেন ডিভাইডেড বাই দি সাম অফ দি টু কোয়ার্টাইলস। সো এখানে আর খুব একটা বেসিক কিছু চেঞ্জ নাই। এর ভিতরে এইটাকে আমরা কি বলতে পারি, অ্যাবসলিউট মেজার নাকি হচ্ছে রিলেটিভ মেজার? দিয়াই আছে অবশ্য। বেসিক্যালি বোথ অফ দিস আর অ্যাবসলিউট মেজার। হ্যাঁ, এটাকে অ্যাবসলিউট মেজার হিসেবে কনসিডার করা হয়ে থাকে। এনিওয়েজ, হচ্ছে প্রপার্টিজ গুলো যদি আবার আমরা দেখে থাকি, তাহলে এই প্রপার্টিজও খুবই সিম্পল। রিলেটিভ মেজার হচ্ছে এখানে রিলেটিভলি মেজার করতে, ও সরি, এটা কি আমি ইয়ে করলাম নাকি? আচ্ছা, তারপরে হচ্ছে না, এটা হচ্ছে তুমি ইয়ে করতে পারো, মানে কম্পারিজন আমরা করতে পারি দুইটা ইউনিটের সাপেক্ষে। আবার হচ্ছে তোমার রেঞ্জ অফ ভ্যালুস এখানে 0 থেকে 1 এর ভিতরে থাকবে। যদি এটা ক্লোজার টু 0 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে লোয়ার ডিসপারশন, আর যদি আপার হয়ে থাকে, মানে ক্লোজ টু 1 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ভ্যারিবিলিটি অনেক বেশি। এই ইন্টারপ্রিটেশনটা অনেকটা সেম, যেটা আমরা এর আগে রেঞ্জের ক্ষেত্রে পড়ে আসছি ওইরকমই। Again, insensitive to extreme insensitive to extreme observation, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে খুব একটা আউটলায়ার দ্বারা এটা এফেক্টেড হয় না। কম্পারেটিভ ইউটিলিটি, মানে আমি এক্সাম দিতে তোকে সমস্যা হবে না। আচ্ছা তোমার একটু মানে মিউট করে রাখো, আর যদি কিছু বলার থাকে তখন আনমিউট করো। ওকে, আচ্ছা। এখন তাহলে এই দুটো মেজারমেন্ট সম্পর্কে মোরাললেস আমাদের জানা। যদি ম্যাথমেটিক্যালি আমরা এই রিলেশনশিপ গুলো এক্সপ্রেস করি, তাহলে এরা একে অপরের সাথে সামহাউ কোরিলেটেড। যদি একটু দেখি, এখানে বক্সের মাধ্যমে দেয়া আছে যে তাদের অ্যাকচুয়ালি রিলেশনশিপটা কিরকম। কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে মানে কোয়ার্টাইল ডেভিয়েশন রেঞ্জের সাথে রিলেটেড, অর্থাৎ কোয়ার্টাইল ডেভিয়েশন যদি আমরা আলটিমেটলি ভাঙতে থাকি, তাহলে it will be equal to r by 4. That means রেঞ্জের যে ভ্যালুটা, অর্থাৎ xi minus x max minus x minimum divided by 4. সেটা ভাঙলে মানে আরো যদি ডিটেলসে আমরা ভাঙতে থাকি, তাহলে এরকম একটা রিলেশনশিপ পাবো। সিমিলারলি মিন ডেভিয়েশনের সাথেও একটা পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথেও কোয়ার্টাইল ডেভিয়েশনের একটা রিলেশনশিপ পাওয়া যায়, এন্ড আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মিন ডেভিয়েশনের একটা রিলেশনশিপ পাওয়া যায়। আচ্ছা, এখন বলো দেখি যে আমরা তো মিডিয়ান ডেভিয়েশন পড়েছি, মিন ডেভিয়েশন পড়েছি কিনা জানি না। সো দুইটাই হচ্ছে অ্যাবসলিউট মেজারমেন্টের ভিতরে পড়বে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যদি মিন ডেভিয়েশন এবং মিডিয়ান ডেভিয়েশনের ভিতরে কথা আসে, তাহলে তোমরা কোনটাকে প্রিফার করবা এবং দুইটার ভিতরে ডিফারেন্সেসটা কি মেজারমেন্টের ক্ষেত্রে? মিডিয়ানটা নিব আমরা, কারণ ম্যাম এটাতে তো একুরেট বেশি থাকে তুলনামূলক।
তার মানে আমাদের এই দুইটার ভিতরে তফাৎ তাহলে বলা যাবে না যে মানে দুইটার ভিতরে ক্যালকুলেশনের কি তফাৎ বলা যাবে তো? হ্যাঁ, কি তফাৎ? মূলত বেসিক যে তফাৎটা থাকে তাই তো, মানে তোমার একটা হচ্ছে সেন্টার ভ্যালু থেকে ক্যালকুলেশন করা হয়ে থাকে, আর একটা হচ্ছে তোমার মিডিয়ান থেকে ক্যালকুলেশন করা হয়ে থাকে। মোর রিলায়েবল হচ্ছে আমাদের মিডিয়ান, কারণ অবজারভেশন মানে এক্সট্রিম ভ্যালু দ্বারা খুব একটা এফেক্টেড হয় না, কিন্তু বাকিটা এফেক্টেড হয়ে যেতে পারে। তবে ক্যালকুলেশনের ক্ষেত্রে আবার মিন ডেভিয়েশনটা কম্পারেটিভলি ইজি কনসিডারিং দি মিডিয়ান ডেভিয়েশন। সো দুইটার ভিতরে যদি মানে বলা হয় যে ডিফারেন্সিয়েশনটা দেখাও কিংবা দুইটা ডিফাইন করো কোনটা কার থেকে বেটার, কেন বেটার, কোনো যদি স্টেটমেন্ট দেয়া থাকে যে জাস্টিফাই দি স্টেটমেন্ট, তাহলে সেক্ষেত্রে লজিক দিয়ে বলতে হবে যে হ্যাঁ এই কারণে এটা বেটার। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো তাহলে পারা যাবে তাই না? এগুলো যদি পারা যায় তাহলে আমরা এখানে আপাতত মানে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার গুলো শেষ করব। আজকে আমরা জাস্ট কয়েকটা একটু প্রমাণ দেখবো, খুব বেশি না, অল্প কয়েকটা প্রমাণ, সেগুলো আশা করতেছি মোটামুটি ইজি আছে, পারা যাবে। যদিও একটু অনলাইনে কঠিন মানে প্রুফ গুলো একটু দেখা, তারপরেও যতটুকু সম্ভব আমরা একটু চেষ্টা করি। আচ্ছা, তার আগে আরো আরো দুইটা কনসেপ্ট আমি ভুলে গেছিলাম, দুইটা কনসেপ্ট আমাদের একটু পড়া লাগবে। মেজার অফ ডিসপারশনের ভিতরেই এগুলো পড়ে থাকে। এর ভিতরে একটা আছে হচ্ছে আমাদের ট্রিমড মিন, বা এটাকে ট্রায়ামড মিন অনেকে বলে থাকে, আমি প্রোনাউন্সিয়েশন খুব একটা অ্যাকুরেটলি বলতে পারবো না, বাট আমি ট্রিমড মিন বলেই এসে থাকি। সো এখানে মানে ট্রিমড মিন বলার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডেটাটা ট্রিমিং করা হচ্ছে, দুই সাইড থেকে ডেটা কেটে ফেলা হচ্ছে। অর্থাৎ তোমার ডেটা একটা যেটা আমি পেলাম সেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে আমার মানে ডেটার দুই মাথা থেকে আমি কিছু পরিমাণ ডেটা অ্যাকচুয়ালি ফেলে দিচ্ছি, এটাকে আমি বলতেছি ট্রিমড মিন। এটা কেন করা হচ্ছে? কারণ হচ্ছে আমি যাতে মোর অ্যাকুরেট এস্টিমেট পেয়ে থাকি, সেটা মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি ট্রিম মিন ইউজ করার ক্ষেত্রে। যেমন ধরো এখানে আমাদের একটা ডেটা দেওয়া আছে তাই না, এটা 2, 3, 4, 5 and 100। এখন যদি অ্যারিথমেটিক মিন করি, অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে নর্মাল জেনারেল মিনটা যেটা আমরা করে থাকি, তাহলে সেক্ষেত্রে অবজারভেশন গুলো নিয়ে ওটাকে যদি 5 দ্বারা ভাগ করি, অবজারভেশন সংখ্যা যেহেতু আমাদের 5, এই জন্য 5 দ্বারা ভাগ করলে আমাদের 22.8 আসতেছে। এখানে দেখো যে সবগুলো ভ্যালু কিন্তু একটা পয়েন্টে আছে, একটা কিন্তু খুবই এক্সট্রিম তাই না, 100। এদিকে আছে 2, 3, 4, 5, আর ওইদিকে 1 লাফে আমি 100-এ চলে গেছি। সো ইন জেনারেল আমার মনে হতে পারে যে হ্যাঁ 100টা একটা আউটলায়ারের মতন কাজ করতেছে ফর দিস পার্টিকুলার ডেটা। এখন যখন আমি মিন বের করব তখন অবভিয়াসলি এটা মানে টেনে নিয়ে আসতেছে বড় ভ্যালুটার দিকে, যার ফলে আমার 2, 3, 4, 5 মানে 90% বা 80% ডেটা আমার এইদিকে থাকা সত্ত্বেও আমার ওই একটা ভ্যালুর কারণে আমার মিনটা কত বেড়ে যাচ্ছে, 22.8, যেখানে মিনটা সিঙ্গেল ডিজিটের হওয়ার কথা ছিল, 3 পয়েন্ট সামথিং হওয়ার কথা ছিল হয়তো। আচ্ছা, তাহলে এই যে সমস্যাটা, এটা দূরীভূত করার জন্য আমরা হলো মূলত ট্রিমিং করে থাকি, যে আমরা ঠিক আছে আমি স্মলেস্ট গুলো নেবো না, লার্জেস্ট গুলো নেবো না, আমি মধ্যকার ভ্যালু গুলো নেবো। এখন এই ট্রিমটা কিভাবে করা হবে এটা ডিপেন্ড করবে যে তুমি কতটুকু ট্রিমিং করতে চাও, কতটুকু অ্যাকচুয়ালি ট্রিমিং করলে তুমি ডেটা সেট ভালো মতন রিফ্লেক্ট করবে তোমার অ্যান্সারটাকে। এমন যাতে না হয় যে অধিকতর ট্রিমিং করে ফেললে আবার সমস্যা কি, তোমার রিফ্লেকশনটা প্রপারলি হবে না। ডেটার মনে করো তুমি 40% ফেলেই দিলা, তাহলে আর ডেটার মানে বাকি 60% কতটা রিলায়েবল এস্টিমেট হয়, এটা হচ্ছে জাস্টিফাই করা মুশকিল হয়। আহ এখন কথা হচ্ছে যে আরেকটা ব্যাপার থাকে যে তুমি ট্রিমিং যে করবা, আমি বললাম যে আচ্ছা 20% ট্রিম করবো অথবা 10% ট্রিম করবো, এইটা তোমার অ্যাকচুয়ালি কতগুলো অবজারভেশন ফেলে দিতে হবে 10% হলে, এটা হচ্ছে তোমার একটু ক্যালকুলেশন করে দেখতে হয়। এখানে ছোট্ট ক্যালকুলেশন দেওয়া আছে, মূলত এই ফর্মুলার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে থাকি, k is equal to floor 0.3 into 0.3 into n। আচ্ছা, এটা 30% এর জন্য। যদি মানে এখানে প্রথমটা থাকে proportion that you want to trim, আর n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। যেমন এখানে আমি বলতেছি আমি 20% ট্রিমিং করবো, তাহলে আমি এখানে 0.2 নিছি which is the proportion of the trimming, and আমার অবজারভেশন কতগুলো আছে, 5টা, তাহলে আমার আলটিমেটলি হচ্ছে 1। তাহলে একটা একটা করে অবজারভেশন তোমার নিচ থেকে একটা, উপর থেকে একটা অবজারভেশন ফেলে দিতে হবে। তাই দিছি, দেওয়ার ফলে কি হচ্ছে আমার 3, 4, 5 থাকতেছে, যার ফলে আমার মেইন হচ্ছে 4।
which is much closer to the actual data set or majority of the data set এর মিনটা খুব কাছাকাছি চলে গেছে সেক্ষেত্রে। এখানে ফ্লোরটা কেন ইউজ করা হয় জানো তোমরা? ফ্লোর বলতে কি বুঝো? না ম্যাম। আচ্ছা, সমস্যা নেই, এই ফ্লোর তোমরা আরো বেশি পড়বা, মানে ম্যাথমেটিক্সে এইসব জিনিস আরো বেশি পড়ানো হয়। দশমিকে মানে 5 এর উপরে যেটা আসে সেইটা হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ফ্লোর না, হচ্ছে এটা রাউন্ড আপ করে, তাই না? নিচে মনে হয় নিচে। নিচে এটা যদি 1.5 আসে তাহলে এটা 1 নেবে, হ্যাঁ, ফ্লোরিং এর ক্ষেত্রে। আর যদি রাউন্ড করো সেক্ষেত্রে মানে নেক্সট টাই চলে যায়। বাট এনিওয়েজ, মানে মূলত এটা যেটা করে থাকে রাউন্ড আপ, তোমার মানে ফ্র্যাকশনটাকে ও একটা সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসে। তো ফ্লোর করলে এটা নিচের দিকে টেনে ধরে। তো এখানেও যদি আমরা মনে করো 30 বা 40% যদি আমি বলতাম 40% ট্রিমিং করো, 40% করলে সবই চলে যেত, তাহলে সেক্ষেত্রে 40 ইন্টু 0.4 ইন্টু 0.4 ইন্টু 5 তাহলে হচ্ছে তোমার 2। তাহলে দুইটা অবজারভেশন তোমার কাটা পড়তো, দুই অবজারভেশন কাটা পড়লে থাকে খালি 4, তার মানে মিন অ্যাকচুয়ালি 4ই হইতো। একটাই অবজারভেশন, মিন একটাই। বাট এনিওয়েজ, সো এটা হচ্ছে তোমার ট্রিমিং এর একটা ওয়ে। এখন ট্রিমিং এর ক্ষেত্রে মানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ট্রিমিং আমরা কেন করে থাকি, অবভিয়াসলি এটা ডিজাইন করা হয়েছে এই কারণেই যাতে অতিরিক্ত লার্জেস্ট আর স্মলেস্ট ভ্যালু গুলোকে আমরা সরাই নিতে পারি এবং আমার ডেটাটা একটু মানে আরো অ্যাকুরেট যাতে হয়ে থাকে। এক্ষেত্রে আরেকটা সুবিধা যে ট্রিম মিন খুব একটা আউটলায়ার দ্বারা এফেক্টেড হয় না, কারণ তুমি ছাঁটাই করে দিচ্ছ। এক্সট্রিম ভ্যালু যদি থাকে হয় মানে মাথাতেই থাকবে, সে নিচের মাথা হোক আর উপরের মাথা হোক। তো তুমি যদি মাথায় কেটে ফেলো তাহলে তোমার আর আউটলায়ারে প্রবলেম থাকে না। এটাও একটা বড় ইয়ে যে যদি আমরা মিন বের করতে চাই বা সেন্ট্রালাইজ ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের চট করে মাথায় আসে যে মিডিয়ান, বাট মিডিয়ান ইজ নট দি অনলি ভ্যালু দ্যাট ক্যান হেল্প ইউ টু ডিল উইথ দি আউটলায়ার্স। এক্ষেত্রে ট্রিমড মিন এর মতন আরেকটা মানে অবজারভেশন আছে, মানে মেজারমেন্ট আছে, যেটা এক্স্যাক্টলি তোমাকে ওইভাবেই হেল্প করতেছে যেভাবে মানে আউটলায়ারের ইফেক্ট থেকে আমরা বাঁচার জন্য করি বা মিডিয়ান যে কাজটা করে থাকে। সো বোথ অফ দেম আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই ট্রিমড মিনটা সাধারণত ইকোনমিক ডেটার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়ে থাকে। আর তাছাড়াও বিভিন্ন কাজে ইউজ করা হয়ে থাকে, যেমন ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করার ক্ষেত্রেও এটা মানে করা হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে এটা বেশ পপুলার, বাট জেনারেল স্ট্যাটিস্টিকে খুব একটা এটার ইউজ হয় না। সাধারণত এই মিডিয়ানের দিকেই যাওয়া হয় আলটিমেটলি, বাট ইটস অলসো ভেরি গুড অপশন টু ক্যারি আউট। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি যে আমরা গতদিন যে ভ্যারিয়েন্স সম্পর্কে পড়ছিলাম, তাই না? আচ্ছা, ভ্যারিয়েন্স এর কিছু প্রপার্টিজ আছে ওখানে। তোমাদের যে ডেটা ফাইলটা মানে পিডিএফটা দিয়েছিলাম ওখানে মনে হয় দেয়া আছে যে হোয়াট আর দি প্রপার্টিজ অফ দি ভ্যারিয়েন্স। তা সত্ত্বেও মানে আমাদের আরো মানে কিছু প্রপার্টি ভ্যারিয়েন্স এর আছে যেটা একটু মানে পড়ানো হয়নি তোমাদেরকে, ওখানে একটু ডিটেলস এ পড়াবো বলে ওটা থেকে আলাদা রাখছিলাম। আচ্ছা, ভ্যারিয়েন্স এর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করি এটা বলা হয়ে থাকে যে ভ্যারিয়েন্স অরিজিন দ্বারা খুব একটা ফ্ল্যাকচুয়েটেড হয় না, কিন্তু স্কেল দ্বারা ফ্ল্যাকচুয়েটেড হয়। সো অরিজিন দ্বারা বলতে আমি কি বোঝাচ্ছি, অনেক সময় কি হয় যে আমার যে একটা ডেটা ভ্যালু থাকে, মনে করো ওয়াই যদি আমার একটা ডেটা ভ্যালু থাকে, এখানে আমি এই ওয়াইটাকে একটা সার্টেন পার্টিকুলার অ্যামাউন্ট, কনস্ট্যান্ট একটা অ্যামাউন্টের সাথে প্লাস মাইনাস করে দিলাম প্রত্যেকটা ভ্যালু। মনে করো আমার যদি 10টা অবজারভেশন থাকে, আমি 10টাকেই একটা পার্টিকুলার ভ্যালু দ্বারা প্লাস মাইনাস করে দিলাম। এখন আমাকে মানে এই প্রপার্টিটা বলতেছে যে তুমি যদি এই একটা ভ্যালু দ্বারা প্লাস মাইনাস করো সব ডেটা সেটকে, সব ডেটা ভ্যালুকে, তাহলে অ্যাকচুয়ালি তোমার মানে ভ্যারিয়েন্সের কোনো চেঞ্জ হবে না। তোমার এমনি ভ্যারিয়েন্সও যা আসতো প্লাস মাইনাস করার পরও একই আসবে, কারণ তুমি সবই ডেটায় একই ধরনের অপারেশন করতেছো, খালি ডেটার পজিশনটা সরে যাচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট তুমি যদি স্কেল ইউজ করো, মানে এটাকে যদি মাল্টিপ্লাই করো কোনো পার্টিকুলার ভ্যালু দ্বারা, তাহলে সেক্ষেত্রে ভ্যালুগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে এবং তোমার ভ্যারিয়েন্সের মানটা চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমার কাছে যদি এরকম একটা ডেটা থাকে 1 2 3 4 ডেটা আছে, এখন আমি বললাম যে আমি প্রত্যেকটার সাথে 2 যোগ করব। 2 যোগ করলে আমার কত হবে? তাহলে হচ্ছে 3 4, তাই তো নাকি? হ্যাঁ, 3 4 5 6, তাই তো? 1 2 3 4 আমার 4টা ভ্যালু আছে। প্রত্যেকটার সাথে আমি বললাম আমি 2 প্লাস করব, তাহলে আমার ভ্যালু গুলো এবার কত হবে? 3 4 5 6, তাই হওয়ার কথা না? তাই তো নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার কি হলো, আমার কিন্তু অ্যাকচুয়ালি মানে
প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি দেখি মানে আগে শুরু হয়েছিল 1 2 3 থেকে এখন 3 4 5 6 হয়ে গেল, তাহলে ডেটাটা শুরু হয়েছিল 1 থেকে কিন্তু এখন একটু সরে যে 3 থেকে শুরু হলো, বাট আলটিমেটলি কিন্তু তাদের ভিতরে খুব বড় চেঞ্জেস আসলো না, তাদের যে গ্যাপ ছিল এরকমই থাকলো। এই যে এই জিনিসটা এখানে আমরা বলতেছি যে ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি এই ধরনের ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে চেঞ্জ হয় না, তুমি প্লাস করো মাইনাস করো এই ধরনের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। অনেকে কি করে থাকে এখানে কনস্ট্যান্ট ভ্যালু যেটা এখানে বলতেছে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট সি, এর জায়গায় অনেকে মিন ইউজ করে থাকে, এটাকে আমরা বলে থাকি সেন্ট্রালাইজিং ডেটা সেট। তো অনেক সময় আমরা এটা করি যে আচ্ছা আরো ভালো এস্টিমেশন, আমরা বলে থাকি আরো ভালো এস্টিমেশনের জন্য এটা ভালো যে আমি ডেটা পয়েন্ট গুলোকে মানে একেবারে সেন্টার থেকে কতটা দূরত্বে সেটুকু মেজার করতেছি, এটা করলেও কোনো সমস্যা হয় না, কারণ ওই যে প্লাস মাইনাস করতেছি আমি, মিনটা প্লাস মাইনাস করতেছি, যার ফলে আমার মূল ডেটা অ্যাকচুয়ালি কোনো ধরনের মানে এখানে পরিবর্তন আসতেছে না, ডেটার নেচারটা ও তখনও ঠিকই ভাবেই ধরতে পারবে। বাট এট দ্য সেম টাইম এখন যদি আমি মাল্টিপ্লাই করি জিনিসটাকে 2 দ্বারা, এই 1 2 3 4 একে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে আমার কি হলো? তাহলে কিন্তু আমার ভ্যালু অনেক চেঞ্জ হয়ে গেল, তাই না? প্রথমটা 2 হচ্ছে, পরেরটা 4 হচ্ছে, তারপরে হচ্ছে 3 2 6 হচ্ছে, তাই তো? তাহলে আমার এই কনসিস্টেন্সিটা কিন্তু থাকতেছে না, ডেটা ভ্যালু গুলো বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে এটাই বলা হচ্ছে যে তুমি যদি স্কেলিং করো তাহলে তোমার ভ্যারিয়েন্সটা যেটা আগে যেটা আমি দেখতেছিলাম যে না আমার 1 1 1 গ্যাপই থাকতেছে, কিন্তু আমি যখন 2 দ্বারা 2 প্লাস করতেছিলাম তখন দেখতেছিলাম আমার গ্যাপ 1 1 একই থাকতেছে, কারণ 3 4 5 6 হচ্ছে। কিন্তু যখন মাল্টিপ্লাই করে দিচ্ছি আমার গ্যাপ কিন্তু 2 মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে আগে 2 ছিল, প্রথম ভ্যালুটা 2 পাচ্ছি, তারপর 4 পাচ্ছি, তারপর 6 পাচ্ছি, তার মানে গ্যাপ কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটা স্কেলিং এ প্রবলেম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে অরিজিনের ক্ষেত্রে আমাদের ডেটা ভ্যালুর কোনো প্রবলেম হয় না। সো এখানে যদি একটু আমরা দেখি ম্যাথমেটিক্যালি জিনিসটা একটু প্রুফ করার চেষ্টা করি, তাহলে এইটুক তো আমাদের জানা যে ভ্যারিয়েন্সটা কিরকম দেখাবে, yi মাইনাস yi বার। তো এখানে আগে শুরুতে আমরা ধরে নিছি যে আমাদের xi মানে yi ইজ ইকুয়াল টু xi প্লাস মাইনাস c, অর্থাৎ yi টা আমাদের মেইন ভ্যালু, যেখানে আমরা ধরতেছি যে আমি একটা মানে xi এর যে ভ্যালুটা আছে সেটার সাথে আমি একটা পার্টিকুলার ভ্যালু অ্যাড করে দিচ্ছি অথবা মাইনাস করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি যদি জাস্ট মান বসাই দিই y এর জায়গায় xi প্লাস সি, প্রথমে প্লাস দিয়ে করা হয়েছে, আর হচ্ছে y বারের জায়গায় x বার প্লাস সি বসাই দিই, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে আলটিমেটলি এই অংশটাই থাকে। সিমিলারলি আমি যদি প্লাস মানে মাইনাসের ক্ষেত্রেও দেখি, এই যে এখানে মাইনাসের ক্ষেত্রে যদি দেখি তাও দেখবো আমার সি এর অংশটা অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যেটা থাকার কথা ওইটুকুই থাকতেছে। এখন যদি আমি মাল্টিপ্লিকেটিভ অনুসারে এটা দেখতে চাই, তাহলে দেখো এই মাল্টিপ্লিকেটিভ অনুসারে বলতে এখানে y বার ইজ ইকুয়াল টু x বার বাই c, এই c টাকে আমি স্কেল হিসেবে কনসিডার করতেছি, তাহলে দেখা যাবে যে তোমার এখানে এই যে বাই c যেটা আছে ওটা যেহেতু এটা স্কোয়ার, c স্কোয়ার হয়ে বের হয়ে আসবে, বের হয়ে আসার ফলে ও আলটিমেটলি ওর কোনো কাটাকাটি হচ্ছে না, ওইখানেই রয়ে যাচ্ছে। তোমার ভ্যালুটা মানে এই ভ্যারিয়েবলটা ঠিকই আছে, এটা তোমার ম্যাচ করতেছে ভ্যারিয়েন্স অফ x এর সাথে, কিন্তু এই c টা দূরীভূত করার আসলে কোনো উপায় নেই। আচ্ছা এটা মাল্টিপ্লিকেটিভ আকারে মানে এখানে আমি নিছি x বার বাই c, এটা কি c ইনটু x বার হিসেবে নিতে পারতাম? নিতে পারতাম? স্কেলিং এর কি এরকম নিয়ম আছে যে মানে 1 বাই দিয়ে ইনটু করতে হবে, ডাইরেক্ট ইনটু করা যায় না? নিয়ম আছে? আচ্ছা কোনো সমস্যা তো নাই, তাই না? স্কেলিং বলতে মাল্টিপ্লিকেটিভ ওয়েতে তোমার স্কেলটা কতখানি আপ ডাউন করতেছে সেটাই। তো এটা অনেক জায়গায় মানে তুমি যদি এটাকে y বার ইজ ইকুয়াল টু x বার বাই c দিয়ে করো তাতেও কোনো সমস্যা নেই, আবার যদি তুমি y বার ইজ ইকুয়াল টু c ইনটু x বার দিয়ে প্রমাণটা করো তাতেও সমস্যা নেই। তো তুমি যে কোনো কিছুই ধরতে পারো, সেটা বলতে চাচ্ছি, সমস্যা হবে না। জাস্ট এটা দেখাতে হবে যে তোমার অ্যাকচুয়ালি অরিজিন যখন কনসিডার করতেছো তখন অরিজিনটা চলে যাচ্ছে, কিন্তু যখন স্কেল কনসিডার করতেছো স্কেলটা যাচ্ছে না, ও রয়ে যাচ্ছে, তার মানে ও ফ্লাকচুয়েট করতেছে তোমার এই ভ্যালুটাকে, মানে ভ্যারিয়েন্সের যে ভ্যালুটা থাকতেছে সামহাও ওটাকে ডিভাইড করো বা মাল্টিপ্লাইড করুক বা কিছু একটা সে করে এটাকে ফ্লাকচুয়েশন মানে ফ্লাকচুয়েট ঘটাচ্ছে, অরিজিনাল যে ভ্যালুটা পাওয়ার কথা আমার সেটা আমি পাচ্ছি না। আচ্ছা এখানে দেখো একটা থিওরাম আছে যে দি ভ্যারিয়েন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন but on the scale of measurement, independent of origin but dependent on the scale of measurement, এক question
একই কোয়েশ্চেন করা হয়েছে, ওখানে আলাদা করে দেখানো হয়েছিল, এখানে একটা করে দেখানো হয়েছে। এখানে অরিজিন আর স্কেল একসাথে কনসিডার করা হয়েছে, ওই জন্য x মাইনাস a বাই h হিসেবে কনসিডার করা হয়েছে। আর হচ্ছে তোমার এই বাকি প্রমাণগুলো একই রকম। মানে মনে করো যে এখানে শুরু করছিলাম তো আমরা yi মাইনাস y বার দিয়ে, তারপরে এখানে আমরা ভ্যালুটা বসাইছিলাম, তাই না, xi মাইনাস x বার দিয়ে। তো সিমিলারলি এখানে আমরা জাস্ট xi মাইনাস x বারের মানে ভ্যালুটা বের করে নিছি। ওই ভ্যালুটা আমি যদি এখানে বসাই দিই, তাহলে দেখতেছে আমার এ তো কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটা ইনিশিয়ালি এখানে দেখা যাচ্ছে যে আমার এটা কাটা পড়ে যায়, কিন্তু আমার এইচটা সাথে রয়ে যাচ্ছে মাল্টিপ্লিকেটিভ আকারে। তাহলে আলটিমেটলি আমি ভ্যারিয়েন্স তো পাচ্ছি, কিন্তু তার সাথে আমার এইচ স্কোয়ার একটা টার্ম আছে। এই পর্যন্ত সবার কি ক্লিয়ার নাকি নাকি আমি একটু রিপিট করবো? ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম মোটামুটি ক্লিয়ার, আরেকবার দেখলে পরে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু আমি হচ্ছে এটা দিয়ে দেবো না তোমাদেরকে স্লাইড, একটু ক্যালকুলেশনটা দেখে নেও। মোটামুটি ক্লিয়ার বলতে কোন জায়গায় একটু বুঝতে সমস্যা বলো দেখি? যদি কোনো জায়গায় মনে করো বুঝতে প্রবলেম হয়, ফর এক্সাম্পল এটা যদি বুঝে থাকো, আহ এটা যদি বুঝে থাকো যে কিভাবে মানে অরিজিন দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে বা কিভাবে স্কেল দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে, তাহলে আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। ওই একই প্রমাণ, এটাকে জাস্ট একসাথে কনসিডার করা হয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি আলাদা করে দেখাবা, তাও তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। ওখানে যেমন বলছিলাম যে আচ্ছা অরিজিন চেঞ্জটা আমি খালি দেখতে চাই, সে কারণে আমি y ইজ ইকাল টু x মাইনাস a কনসিডার করছিলাম, প্লাস এও কনসিডার করছিলাম। তো একটা দেখালেই হবে, সমস্যা নেই, দুইটা দেখাতে হবে তা না। বাস তোমার জাস্ট জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ আমি যদি অরিজিন প্লাস অথবা মাইনাস নিই, খুব একটা চেঞ্জ আসবে না, কিন্তু আমার মানে স্কেলিং এর জন্য চেঞ্জ হবে। এখানে একসাথে তুমি দেখাতে চাইলে দেখাতে পারো। সেক্ষেত্রে ওই একই কোর্স সিস্টেমই অ্যাপ্লাই করা হয়েছে, জাস্ট এখানে মানে দুইটা একসাথে করা হয়েছে, আর ওখানে দুইটা আলাদা করে আসছে। তো তোমাদের যদি এই থিওরেম আসে যে দি ভ্যারিয়েন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট ডিপেন্ডেন্ট অফ দি স্কেল অফ মেজারমেন্ট, তাহলে তুমি ওই আগেরটা থেকেও দেখাইতে পারো যে আমি এখানে এই অংশটুকু দেখাইলাম যে এইটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট অফ দি স্কেল অফ মেজারমেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট অফ দি অরিজিন, বাট এখানে এইটুক দেখায় বললো যে হ্যাঁ ডিপেন্ডেন্ট অন দি স্কেল, সেক্ষেত্রেও হবে, সমস্যা নেই। যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় সেটাই দেখাতে পারবা। আবার একইভাবে এখানে তোমার স্কেল যেহেতু, এটা তুমি ডিভাইডের মাধ্যমেও দেখাতে পারো, মাল্টিপ্লিকেটিভ ওয়েতেও দেখাতে পারো, জাস্ট স্কেলিংটা যাতে এটা ডিফাইন করে থাকে সেটা দেখাতে হবে। আচ্ছা তাহলে এটা যদি হয়, তাহলে আমরা নেক্সট একটা প্রমাণে দেখি কি অবস্থা। আচ্ছা, ভ্যারিয়েন্স সম্পর্কে তো আমরা কম বেশি এখন জানি। কোভেরিয়েন্স কি, আমরা এটা কি জানি? মানে তোমরা কি ফ্যামিলিয়ার নাকি কোভেরিয়েন্স টার্মটার সাথে? না ম্যাম, কোভেরিয়েন্স একবার বলতে দেখাই সাধারণত, হ্যাঁ হ্যাঁ, না কোভেরিয়েন্স বলতে সাধারণত আমরা বুঝে থাকি দুইটা ভ্যারিয়েবলের মধ্যবর্তীকার যে রিলেশনশিপটা। আচ্ছা, এটা কখন হয় থাকে, যখন আমরা মনে করো যে একটা জয়েন্ট ভ্যারিয়েবল কনসিডার করতেছি। যেমন এখানে আমি ধরে নিচ্ছি, প্রথমে তো আমরা বলতেছিলাম ভ্যারিয়েন্স অফ এক্স এন্ড ভ্যারিয়েন্স অফ ওয়াই, সেটার মান আমরা বের করছি যে এস এক্স স্কোয়ার এস ওয়াই স্কোয়ার। এখন আমরা বলতেছি যে যদি তোমাকে একটা জয়েন্ট ভ্যারিয়েবল দেওয়া হয় যেখানে ইউ ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, তাহলে ওর যে ভ্যারিয়েন্স হবে, এই যে জয়েন্ট ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েন্স হবে, সেখানে ভ্যারিয়েন্সটা এত ইজি হবে না, সেখানে একটু কমপ্লেক্স হবে। আমাদের মানে দুইটা টার্ম কনসিডার করতে হবে। প্রথমে আমাদের এই মানটা কত হবে, মানে এই ভ্যারিয়েন্সের মানটা হবে যে প্রথম ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্স প্লাস দ্বিতীয় ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্স প্লাস 2 ইন্টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, অর্থাৎ এই দুটা ভ্যারিয়েবলের আবার নিজস্ব এদের মধ্যকার যে ভ্যারিয়েশন বা তারা নিজেরা মানে যতখানি ফ্ল্যাকচুয়েট করে থাকে একে অপরকে, সেইটা ডিফাইন করতে হবে। সো বেসিক্যালি মানে যদি ইন শর্ট আমাদের বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যে মনে করো যে একটা যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো একটু ইজি হতে পারে। মনে করো যে আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে হাইট এন্ড ওয়েট। হ্যাঁ, এখন হাইটের ক্ষেত্রে আমরা মানে ভ্যারিয়েন্স অফ হাইট যদি বের করি, তাহলে সেটা আমাদেরকে বলবে হাউ মাচ হাইট ভ্যারিজ ফ্রম ইটস মিন, তাই না? ভ্যারিয়েন্স অফ হাইট যদি বের করি,
সিমিলারলি আমি যদি ওয়েটের কথা বলি তাহলে ওয়েট আমাকে বলবে যে হাউ মাচ ওয়েট ভ্যারিজ ফ্রম ইটস মিন। ভালো কথা। তাহলে আমার দুইটা ভ্যারিয়েন্স আমাকে বলতেছে যে মানে ওয়েটের ভ্যারিয়েন্স আমাকে বলতেছে যে মিন ভ্যালু থেকে ওয়েটটা কত দূরত্বে, আবার হচ্ছে হাইটের ক্ষেত্রেও সিমিলারলি আমাদেরকে বলতেছে মিন হাইট থেকে হাইটের ভ্যালু গুলো কত দূরত্বে। এখন এই হাইট এন্ড ওয়েট এই দুটার একটা রিলেশন আছে না? মানে একটা বাড়লে কি আরেকটা বাড়ার চান্স থাকে না? তোমার যদি হাইট 6 ফিট হয় তাহলে তোমার কি ওজন বাড়ারই তো চান্স থাকে নাকি? তাই জি তো ম্যাম। হয়। হ্যাঁ, তাহলে সিমিলারলি তাহলে আমরা বলতে পারি যে হাইট এন্ড ওয়েট আলাদা আলাদা করে এদের একটা ভেরিয়েশন তো আছে, কিন্তু এদের নিজস্ব এদের মধ্যকার একটা রিলেশনশিপ আছে। কোভেরিয়েন্স এক্স্যাক্টলি ওই রিলেশনশিপটাকে কাউন্ট করে থাকে। এটা বলে থাকে যে whether we can understand that both together affect our data set and how they vary together. So এখানে আমরা প্রথমত ভ্যারিয়েন্সটা দেখতেছি যেটা মিন থেকে কত দূরত্বে, দ্বিতীয় ভ্যারিয়েশনটাও দেখতেছি যে ভ্যালু মানে ভ্যারিয়েবলটা মিন থেকে কত দূরত্বে। থার্ড আমি যে অংশটা পাচ্ছি কোভেরিয়েন্সের, এটা আমাকে মূলত বলতেছে যে এই দুইটা ভ্যারিয়েবল একসাথে কতটা মানে ফ্লাকচুয়েট করতেছে উইথ ইটস আদার ভ্যালুস। সো টুগেদার হাইট এন্ড ওয়েটের যে একটা রিলেশনশিপ আছে এরা একসাথে কতটা ফ্লাকচুয়েট করতেছে ফ্রম দি মেইন ডেটা সেট অর ফ্রম দি মিন অফ দি ডেটা সেট। সো এই কারণে যখন আমরা জয়েন্ট কনসিডার করি, এমনি নর্মালি কনসিডার করলে সমস্যা নাই, তখন তুমি খালি ওই মানে একটা ভ্যালু থেকে মানে একটা ভ্যারিয়েবলের এই পার্টিকুলার ভ্যালু থেকে তার মিন ডিফারেন্স দেখতেছো, কিন্তু যখন ওর সাথে আরেকটা ভ্যারিয়েবল জয়েন্ট আকৃতিতে আসতেছে তখন ওই দুইটা ভ্যারিয়েবলের যে অ্যাসোসিয়েশন সেটাও তোমার কাউন্ট করতে হয়, এবং কোভেরিয়েন্স এক্স্যাক্টলি তাই করে থাকে। কোভেরিয়েন্স একটা ম্যাট্রিক্সের মতন সাধারণত দেখায়, যেখানে ডায়াগোনাল গুলো হচ্ছে ভ্যারিয়েবলের নিজের সাথে নিজের ভ্যারিয়েশনটা দেখায় থাকে, আর অফ ডায়াগোনাল যেটুক থাকে সেটা হচ্ছে দেখায় থাকে একে অপরের সাথে। অর্থাৎ যদি মোর দেন 1 বা 2 ভ্যারিয়েবল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওই দুইটা বা তিনটা বা চারটা ভ্যারিয়েবলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে সেটা ডিফাইন করে থাকে। সো বেসিক্যালি কোভেরিয়েন্সকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ম্যাথমেটিক্যালি এটাকে ডিফাইন করা হয়ে থাকে মাল্টিপ্লিকেটিভ আকৃতিতে, xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই n। আচ্ছা, এখন যদি মানে আমরা একটু দেখে থাকি, এখানে তোমাদের কোয়েশ্চেন এটা দেয়া থাকবে, তারপরে যদি বলা হয় যে তোমরা এখন দেখাও যে এই জয়েন্ট মানে ভ্যারিয়েবল যদি আমি কাউন্ট করি তাহলে আমার এই ফর্মুলাটা এক্স্যাক্টলি এরকমই দেখাবে। তাহলে সেক্ষেত্রে এটা খুব আর কঠিন ক্যালকুলেশন না, আমরা জাস্ট ধরে নিছি যে আচ্ছা মনে করলাম u is equal to x plus y, ইন বোথ সাইড আমরা সামেশন নিছি, যে সামেশন নিলে এরকম দেখাবে, আর যদি মিন নেই তাহলে এরকম দেখাবে। কারণ বোথ সাইডে তুমি যদি সাম নাও আর n দ্বারা ডিভাইড করো তাহলে আলটিমেটলি তুমি মিন অংশটাই পাবা, সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন যেটা হচ্ছে আমি বলতেছি যে এস ইউ স্কোয়ার মানে এই ভ্যারিয়েন্সটা বের করতে হবে, এস ইউ এর ভ্যারিয়েন্সটা বের করতে হবে। তাহলে ইউ এর ভ্যারিয়েন্স বের করতে হলে আমরা কি করব, ইউ আই মাইনাস ইউ বার হোল স্কোয়ার বাই এন, ওই জেনারেল যে ফর্মুলা থাকে এক্স্যাক্টলি ওই ফর্মুলা, আর খুব একটা চেঞ্জ নেই। তারপরে জাস্ট তুমি হচ্ছে ইউ আই এর জায়গায় মান বসাই দেবো আমরা এক্স আই প্লাস ওয়াই আই, আর হচ্ছে ইউ বারের জায়গায় এক্স বার প্লাস ওয়াই বার। এখন এইটুকে যদি আমি এ ধরি, এইটুকে যদি বি ধরি, তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো হয়। এখানে আগে ইন্টারচেঞ্জ করে দিছি আমি, হ্যাঁ, কারণ এটা তো আলাদা আলাদা ভ্যারিয়েবল, আমি এই দুইটা ভ্যারিয়েবল যেটা দেখতে কাছাকাছি দুইটাকে এক করে ফেলছি, এক্স আই মাইনাস এক্স বার মাইনাস ওয়াই আই মাইনাস ওয়াই বার। সরি, এটা হচ্ছে প্লাস হবে, ঠিক আছে, এখানে এটা বইয়ে একটু ভুল দেওয়া আছে, প্লাস হবে না, দেখো এক্স আই মাইনাস এক্স বার তো হচ্ছে, আর এখানে ওয়াই আইটা কি প্লাস তো নাকি, এখান থেকে, হ্যাঁ এখান থেকে এইটুকু তো বোঝা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এটা একটু বইয়ে ভুল আছে, এখানে প্লাস হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এটা কি আসলো, হোল এ স্কোয়ার বি স্কোয়ার আসলো না, সরি এ প্লাস বি স্কোয়ার হলো না, এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলা মনে নাই? হ্যাঁ, তোমরা ম্যাথের লোকজন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানো না? হ্যাঁ, a square plus twice ab plus b square. হ্যাঁ, এ স্কোয়ার বা প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? আচ্ছা, তাহলে ওই ফর্মুলায় যদি ফেলি তাহলে এইটুক আমার হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার, তারপর একটু বি স্কোয়ার, আর তারপরে 2 ইন্টু এ বি, আর যেহেতু এন সবার সাথেই লাগানো আছে শুধু ডিভাইডেড বাই এন। এখন এই ফর্মুলা কি পরিচিত নাকি? এটা ভ্যারিয়েন্স অফ এক্স না?
তো ফর্মুলা তো পরিচিত জি ম্যাম। হওয়ার কথা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি বলতে পারি এই অংশটা আমার SSX স্কোয়ার, এই অংশটা SY স্কোয়ার, এবং এই অংশটা আমার যেটা থাকতেছে 2 অফ কোভেরিয়েন্স অফ XY। এখন এইটার আবার আলাদা প্রমাণ আছে, সেটা আমি আর দেখালাম না, যে মানে কোভেরিয়েন্স অফ XY কিভাবে এই ভ্যালুটা হয়, ওটার একটা আলাদা প্রমাণ আছে। আপাতত ওটা দেখাচ্ছি না, তোমাদের ফর্মুলাতে এটা আশা করতেছি দেয়া থাকবে, যখন কোশ্চেন আসবে এটুক দেয়া থাকবে। যদি নাও দেয়া থাকে, অনেক সময় মানে এক্সটার্নাল কোশ্চেন গুলো নাও দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবা ফর্মুলাটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যতটা মানে এক্স এর বা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেশন করাটা যতটা ইজি, জয়েন্ট ভ্যারিয়েবল যখন থাকে তখন তার ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করা তুলনামূলক একটু জটিল, বিকজ অফ দি কোভেরিয়েন্স টার্ম। আদারওয়াইজ ইট লুকস কোয়াইট ইকুয়াল টু দ্য সেম ওয়ান। ওকে, আচ্ছা, নেক্সটে আমরা একটু দেখবো একই আমাদের অরিজিন রিলেটেড যে ব্যাপারটা, সেটাই আমরা দেখবো। যে এর আগে আমরা বলতেছিলাম যে ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে যে ভ্যারিয়েন্স অরিজিন দ্বারা এফেক্টেড হয় না, কিন্তু স্কেল দ্বারা এফেক্টেড হয়। সিমিলার জিনিস যখন আমরা কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন দেখতে যাচ্ছি, প্রথমটা আমাদের কি ছিল, অ্যাবসলিউট মেজারমেন্টের ছিল, আর সেকেন্ডটা আমাদের এখন এটা কি রিলেটিভ মেজারমেন্টের, তাই তো? এখন আমি দেখতে পাচ্ছি যে রিলেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে একই ব্যাপারটা ঘটে কি ঘটে না, ও কি অরিজিন দ্বারা এফেক্টেড, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড ডিপেন্ডেন্ট অফ স্কেল নাকি? তাহলে সেক্ষেত্রে জাস্ট আমাদের এই ফর্মুলাটা তো জানা, তাই না? সিবি ইজ ইকুয়াল টু এস বাই ওয়াই বার। এটা একটু দেখবা, কতদিন তোমাদের যে পড়ানো হয়েছিল তখন ওখানে দেয়া ছিল এটা ফর্মুলা। তো এই ফর্মুলা অনুসারে যদি আমি দেখি, তাহলে এখানে দেখো আমার অ্যাকচুয়ালি অরিজিনটা এখানে কম হোক বেশি হোক ম্যাটার করতেছে সিবি এর ক্ষেত্রে, কারণ এখানে আমার আলটিমেটলি অরিজিন ভ্যালুটা রয়ে যাচ্ছে। আমি যদি ওয়াই আই কে একটা ওয়াই বার কে একটা সার্টেন ভ্যালু দ্বারা সাবস্ট্রাক্ট অথবা প্লাস করি, তাহলে দেখো এটা ওইভাবেই রয়ে যাচ্ছে, যেহেতু এটা ডিভাইডেশন আকৃতিতে আছে এবং একটা মাত্র মানে মিনই আছে, তার ব্যতীত আর কোনো আলাদা কোনো টার্ম নাই, যার কারণে এটা কাটাকাটি হবে। তো যার ফলে আমি দেখতেছি যে না, এখানে এটা রয়ে যাচ্ছে, which is not equal to the CB of x। যদি CX by x বার হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, CBY is exactly equal to the CBX। at the same point যখন আমি মানে ইয়ে বসাতে চাচ্ছি, স্কেল বসাচ্ছি, সেখানে আমি দেখতেছি আমি SY এর জায়গায় SX by H পাচ্ছি এবং Y বারের জায়গায় X বার by H পাচ্ছি। তখন এই দুটো H কাটা হয়ে আমার অ্যাকচুয়াল ফরম্যাটে আসতেছে CB এর ক্ষেত্রে। এখানে বলো দেখি যে SY এর জায়গায় আমি SX by H কেন লিখতে পারতেছি, আর লিখতে পারি নাকি? পারি তো মনে হয়, যেহেতু বইয়ে দেওয়া আছে। কেন লিখতে পারি? বলা যাবে না কেন লিখতে পারি? একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে কি পড়লাম ভ্যারিয়েন্সের ব্যাপারে? ভ্যারিয়েন্সের ব্যাপারে আমরা কি পড়লাম? ভ্যারিয়েন্স কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ স্কেল না ডিপেন্ডেন্ট অন স্কেল? ডিপেন্ডেন্ট অন স্কেল। তার মানে তুমি ভ্যারিয়েশন যখনই মানে ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করবা উইথ দি স্কেল, তোমার ওই স্কেলটা কি রয়ে যাবে না ভ্যারিয়েন্সের সাথে? জি ম্যাম। তাই তো। তাহলে এখানে ওই ফর্মুলাকে কাজে লাগায় যে আচ্ছা ঠিক আছে, SY এখানে যদি আমি স্কেলের ডিফারেন্সিয়েশন আনি মেন ইকুয়েশন অনুসারে, ওই যে এখানে দেখে আসছো না, এই যে এখানে, এই যে দেখো এখানে আমার SY is equal to SX by C, তাই তো? যদি স্কয়ার তুলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা চিন্তা করি, তাহলে আমার কি আসবে? SY is equal to SX by C। এখানে C হচ্ছে আমার স্কেল। সিমিলার ওয়েতে আমি এখানেও বলতেছি যে SY is equal to SX by C, যেহেতু আমি জানি যে আমার ভ্যারিয়েন্সের ক্ষেত্রে স্কেলটা রয়ে যায় ওর সাথে, কারণ এটা হলো স্কেল ডিপেন্ডেন্ট, যেহেতু আমার ভ্যারিয়েন্স, সেহেতু আমার ভ্যারিয়েন্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা মানে বহাল থাকতেছে, এখানে আমি একটা H পাচ্ছি। সিমিলার ওয়েতে আমি আবার X বারেও যখন ক্যালকুলেশন করি, তখন আমি বলতেইছি যে Y যদি আমি X by H ধরি, তাহলে Y বার আমি X বার by H পাবো। তাহলে একই মানে দুইটা যদি আমি রেশিও করি, তাহলে দেখতেছি এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমার এখানে স্কেলটা থাকতেছে না। তাহলে যেটা ভ্যারিয়েন্সের ক্ষেত্রে সত্যি যে ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বা ডিপেন্ডেন্ট অন দি স্কেল
স্কেল at the same point coefficient of variance ক্ষেত্রে ভেরিয়েশনের ক্ষেত্রে সেটা আবার আলাদা, এটা উল্টা। It is dependent on the origin but independent on scale. এটুক পর্যন্ত একটু বোঝা গেছে নাকি? বাকিদের কি অবস্থা? বোঝা কি কিছু যাচ্ছে নাকি যায় না? কোনো সারা শব্দ নাই। প্রুফ গুলো মোটামুটি মানে খুব বেশি কঠিন না, একটু যদি খেয়াল করে দেখো খুব একটা কঠিন হবে না। এবং ক্যালকুলেশনটা খুবই সিম্পল, কোনোটাই খুব বড় প্রমাণ এখানে দেয়া নেই। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগাবো নাকি? কি তোমাদের কি সারা শব্দ নাই কেন? ঘুমাই টুমাই গেলা নাকি তোমরা সব? আমি আমার তো মনে হচ্ছে সব ঘুমাই টুমাই গেছে। এখন আমাদের কতটুকু স্লাইড আছে? আচ্ছা, বেশ কয়েকটা প্রমাণ এখনো আছে। আচ্ছা ঠিক আছে, আজকে একটু রাত হয়ে গেছে, আমি খুব বেশি কন্টিনিউ করব না, খালি এই একটা প্রমাণ দিয়ে তাহলে আমরা শেষ করি আজকের দিনের জন্য, তারপরে কন্টিনিউ করবো না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বইয়ের নাম আমি অবশ্যই দিয়ে দেবো। বইয়ের নাম এখনই বলে দিচ্ছি। বই হচ্ছে আম, ছবি দিয়ে দিতে চাইছিলাম কিন্তু আর সময় পাই নাই আমি। বইটা হচ্ছে নাম হলো অ্যান ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। দাঁড়াও আমি এখানে লিখে দিই। An introduction to statistics and probability. এটা হচ্ছে রাইটার হলো এম নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের লেখা। বইটা এমনিতেও খুবই ভালো, খুবই ভালো একটা বই, মানে এর থেকে বেশি সিম্পলেস্ট ভাষায় স্ট্যাটিস্টিক্স কে আর বর্ণনা করা সম্ভব না, এবং এখানে সকল ধরনেরই মানে সবকিছু আছে। মনে করো স্ট্যাটিস্টিক্স এন্ড অ্যান অরিজিন, সামারাইজেশন অফ দি ডেটা, তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপরে মেজার অফ ডিসপারশন, কোরিলেশন, এগুলো তোমাদের মনে হয় এখনো পড়ানো হয়নি, লাগবে না। আর হচ্ছে স্কিউনেস, যেটা হচ্ছে পড়াবো। মূলত আমি এই বই ফলো করে থাকি, তো এই কারণে তোমরা পারলে বইটা কিনে নিও, আমার মনে হয় কালেকশনে রাখা ভালো এই বই। আচ্ছা, তাহলে খালি আমরা একটু এই প্রমাণটা একটু দেখি। এখানে আমাদেরকে কি বলতেছে যে ভ্যারিয়েন্স ইজ মিনিমাইজড, নিজেই দেখতে পাচ্ছি, the variance is minimized if computed from a arithmetic mean. সেখানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছে যে আমি মনে করো অবজারভেশন গুলোকে একটা, তুমি মনে করো যেখানে একটা ডেটা আছে, ডেটা থেকে তুমি মনে করলে আমি একটা আরবিটারি একটা ভ্যালু চুজ করব। আমার মিনের ফর্মুলাটা কি, যে এক্স আই থেকে একটা ভ্যালু বাদ যাবে, যেটাকে আমরা সেন্ট্রালাইজ ভ্যালু হিসেবে ধরে নিই। সেটাকে আমি স্কোয়ার ডিফারেন্স বিটুইন দি অবজার্ভড ভ্যালু এন্ড দি সেন্টার্ড ভ্যালু। তো তুমি মনে করলা যে আমি সেন্টার্ড ভ্যালু ট্যালু বের করবো না, আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু বা একটা আরবিটারি ভ্যালু ধরে নেব। একই তো ফর্মুলা, তো একই রাখতেছি। আমি তো চোখে দেখলাম যে আমার ডেটা পয়েন্ট গুলো এই আছে, তা আমার ধারণা হলো যে ঠিক আছে আমার সেন্টার পয়েন্ট মনে হয় এরকমই কাছাকাছি হতে পারে, ধরে নিলা তুমি। যে আমি ধরলাম সেন্টার পয়েন্ট কাছাকাছি, তুমি নিজে থেকেই একটা সেন্টার পয়েন্ট বাছাই করে যে এটা আমি নেব, এটাই আমার সেন্টার পয়েন্ট, নিয়ে ওই অবজারভেশনকে বাদ দিয়ে এক্স্যাক্টলি ফর্মুলেশন ইউজ করে তুমি ক্যালকুলেট করলা। এখন তুমি যে তার সফটওয়্যারের মাধ্যমে করে থাকো, সফটওয়্যার তোমাকে সেটা অ্যালাউ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মানে থিওরি বলে থাকে যে তুমি এইভাবে চোখের দেখা দেখে যদি একটা আরবিটারি ভ্যালু চুজ করো এবং সেখান থেকে যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করো, সেই ভ্যারিয়েন্সের মানটা তুলনামূলক বড় হবে যদি আমি কনসিডার করি অ্যাকচুয়াল সেন্ট্রাল ভ্যালু, যেটা তোমার মিন অথবা তোমার মিডিয়ানও হতে পারে, বা যাই হোক। আর যেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি ভ্যারিয়েন্স যেহেতু পড়তেছি আমরা মিনেই থাকবো, তাহলে আমরা বলতেছি যদি তুমি মিনে থাকো
মিন দ্বারা ক্যালকুলেশন করো, এক্সাক্ট মানে ডেটা থেকে মিন ক্যালকুলেশন করে সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সটা বের করো, ওই ভ্যারিয়েন্সটা মিনিমাম হবে, কিন্তু তোমার আরবিটারি একটা চুজ করা ভ্যালু সেটা ওটার থেকে বড় হবে। এখন ভ্যারিয়েন্স বড় হওয়া ভালো না ভ্যারিয়েন্স ছোট হওয়া ভালো? কি চাও তুমি? তোমার ডেটা সেট থেকে তুমি কি চাও? ভ্যারিয়েন্সটা বড় হবে না ছোট হবে? কিছুই চাই না নাকি? মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে হচ্ছে কিছুই চাই না আমরা ডেটা থেকে। আম, কিন্তু কিছু চাইতে হবে, নাহলে আর পড়াশোনা করে লাভ কি? কথা হচ্ছে যে ভ্যারিয়েন্স, হ্যাঁ হ্যাঁ বলো, ছোট, ছোট হবে তাই তো? জি ভ্যারিয়েন্স ছোট মানে তোমার হলো ডেটা গুলো সেন্ট্রালাইজড হয়ে আছে, তার মানে মোর অ্যাকুরেট, মোর রিলায়েবল। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে এই থিওরির যুক্তি হলো এটাই যে তুমি আরবিটারি ভ্যালু চুজ করো না, চুজ করবা হচ্ছে এক্সাক্ট মিন অফ দি ডেটা সেট, তাহলে তোমার এস্টিমেশনটা ভালো আসবে। কারণ তুমি আলটিমেটলি যখন মানে আরো বড় ক্যালকুলেশনের দিকে যাবা তখন তোমার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইসবের ইনফরমেশন থাকা লাগবে, এবং এগুলোর উপর বেস করেই অ্যাকচুয়ালি আমাদের বাকি ক্যালকুলেশন হয়ে থাকে। আমরা অ্যাকচুয়ালি ডিরাইভ করে থাকি যে মানে ডেটা সম্পর্কে যে ইন্টারপ্রিটেশন আমরা দিয়ে থাকি এই সব ছোটখাটো ভ্যালুর উপর বেস করেই আমরা দিয়ে থাকি। অবভিয়াসলি মানে এটা একটা সিঙ্গেল ভ্যালু, সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই ভ্যালুগুলো পরবর্তীতে বড় ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। সো একটা জায়গায় যদি সমস্যা হয় তার মানে তোমার হোল ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আর খুব একটা বেশি কিছু না, আমরা এখানে যেটা করে থাকি এস এ স্কোয়ার যদি বের করি, এস এ স্কোয়ারের ফর্মুলা হওয়ার কথা সামেশন অফ এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, তাই তো? তা যদি হয়ে থাকে তাহলে আমাদের আচ্ছা এরকম হওয়ার কথা না, এই যে সরি আমরা এটা কেমন বা লেখা হবে দেখি, সামেশন অফ এক্স আই মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমার এস এ স্কোয়ারের মান, তাই তো? একটু একটু ব্যাকাতেরা হলো, যাই হোক মোটামুটি দেখা যাচ্ছে। এই ভ্যালুটাকে এখন আমি কি করতেছি, জাস্ট একটা প্লাস এক্স বার মাইনাস এক্স বার দ্বারা যোগ করে দিচ্ছি বা বসাই দিচ্ছি, তাহলে আলটিমেটলি একই ব্যাপার হলো, তাই না? কাটাকাটি কাটাকাটি হয়ে একই জিনিসই থাকলো। তাহলে আবার ওই আমরা পুরান ফর্মুলায় যাব, যে এটাকে আমরা ধরতেছি এ স্কোয়ার, এটাকে ধরতেছি বি স্কোয়ার, তাহলে আমার ফর্মুলা বসবে এ স্কোয়ার সরি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে বসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সবই বোঝা গেল? আলটিমেটলি আমার যেটা হচ্ছে যে এই অংশটা আমার জিরো হবে, এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো, এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা কেমনে জিরো হবে মানে কিভাবে এটা জিরো হচ্ছে এটা বলতে হবে। এই অংশটা যদি ক্যালকুলেশন করা যায় সামেশন অফ এক্স আই, বলো দেখি এটা কিভাবে হবে? মনে করো আমার এটা যদি ভাঙি তাহলে আমার কি আসবে, সামেশন অফ এক্স আই, এটা কি হবে? এখানে সাম বসলে কি হবে? এটা কত হবে? সামেশন অফ এক্স বার কত হবে? কত হবে? একটা কনস্ট্যান্টের উপর যদি সামেশন থাকে তাহলে ও সামেশন, ও মানে সামেশনটা কিভাবে অ্যাক্ট করে? মনে করো যে তোমার এখানে সামেশন অফ যদি আমি দেই 10 এ ইজিক্যাল টু কত হবে? 10 এ কি লেখা যায়? হুম, কারণ কনস্ট্যান্টের উপর তো সাম বসে না, তাই না? হ্যাঁ, জি ম্যাম, ভেরিয়েবল থাকতে হবে। ভেরিয়েবল থাকতে হবে। যখন আমার ভেরিয়েবল হবে তখন আমার ভেরিয়েবলের সাপেক্ষে আমার একটা কি থাকবে,
সামেশন থাকবে, কিন্তু যখন কনস্ট্যান্ট হচ্ছে তখন তো আমার এই সামেশনটা কাজ করবে না। তখন এই সামেশনটা কনস্ট্যান্টের উপরে কখনো বসে না, তখন এই সামেশনের যতগুলো অবজারভেশন আছে তার মানে আমি ততবার ওই কনস্ট্যান্টটা পাচ্ছি, তাই তো? তাই তো জি হচ্ছে। ম্যাম। হ্যাঁ, সেই হিসেবে আমরা জাস্ট ওই নাম্বার অফ অবজারভেশনকে এই কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখানে আমি যদি ধরে থাকি আমার i is equal to 1 থেকে n, যেটা আমি সব জায়গায় ধরতেছি n পর্যন্ত আছে, তাহলে এখানে এর মানটা কত হবে? কত হবে? NXI nx বার, তাই তো? তাই হলো, তাই তো? এই অংশটায় আমি যদি সামেশন দুইটার উপরে বসাই দিই তাহলে আমার এই অংশটায় সামেশন পড়তেছে, কারণ এটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের উপরে সামেশন থাকবে, যেখানে আমি বলতেছি এই যে i ভ্যালু, এই i ভ্যালু 1 থেকে n পর্যন্ত আছে, এই কারণে সামেশনটা এর উপর বসতেছে বা খাটতেছে। যখন এইটার কথা বলতেছি এখানে আমার কোনো আই অবজারভেশন নাই, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আমাকে একটা কনস্ট্যান্ট মান দিচ্ছে, এক্স বারের মান। যখনই কোনো কনস্ট্যান্টের সাপেক্ষে তুমি সামেশন করবা, তার মানে আমি বোঝাচ্ছি যে ওই কনস্ট্যান্টটা ততবার আমি পাবো। আমার অবজারভেশন যদি 10 বার থাকে আমি 10 বার ওই একই কনস্ট্যান্ট পাবো, যদি 100 বার থাকে 100 বারই ওই একই কনস্ট্যান্ট পাবো। তাহলে ওই কনস্ট্যান্ট কত সংখ্যক আমি পাবো, যতগুলো অবজারভেশন আছে তার সাথে গুণ করলে আমার হয়ে যাবে যে হ্যাঁ এত সংখ্যক বার আমি ওই কনস্ট্যান্টটা পাবো। সেই হিসেবে আমার যখনই কোনো সামেশন থাকবে, ইন দ্যাট কেস সামেশন অফ এক্স আই এর মতন ওটা n বা নাম্বার অফ অবজারভেশন সংখ্যা ইনটু এক্স বার হবে। এখন এই অংশটাকে আমরা অলরেডি nx বার দ্বারা লিখতে পারি, তাই না? nx বার কেন? অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা জানি যে x বার ইজ ইকুয়াল টু মিন। কিভাবে ক্যালকুলেশন করি? সবগুলো অবজারভেশনের যোগফল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, তাই তো নাকি? তা যদি জি হয় তাহলে আমি এই এক্স আই সামেশন অফ এক্স এর বদলে আমি লিখতে পারি nx বার। তাহলে এখানেও nx বার, এখানেও nx বার, তাহলে আলটিমেটলি অংশটা কি হলো? 0। 0। হ্যাঁ, তাহলে এই হোল টার্মটা একটা 0 এসে গেলেই তো যথেষ্ট, এই হোল টার্মটা আমার হয়ে যাচ্ছে 0, এটা আমার থাকতেছে না। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমার এই অংশটা খালি থাকতেছে, যেটাকে আমি বলতেছি এক্স স্কোয়ার প্লাস এই অংশ। তাহলে এখন এইটা তো আমার ওই মানে এক্স এর ভ্যারিয়েন্স, ঠিক আছে। আর এই যে অংশটা পাচ্ছি না, এটা আমার একটা বাড়ন্ত অংশ থাকতেছে না, তাই তো? এটা একটা নির্দিষ্ট ভ্যালু দেবে আমাকে, তাই না? এক্স বার তোমার হচ্ছে সেন্ট্রালাইজ ভ্যালু, যেটা ডেটা থেকে পাইছো, আর এটা হচ্ছে আরবিটারি ভ্যালু এটা, এবং এটা একটা পজিটিভ মানে সবসময় আমাকে একটা অ্যাডিশনাল ভ্যালু দেবে। যত স্কোয়ার আছে এখানে তোমার এই মানটা, ডিফারেন্সিয়েশনটা যাই হোক না কেন, এটাকে স্কোয়ার করে একটা বড় মাপের মান পাবা এবং পজিটিভ পাবা। তার মানে তোমার এই যে এস এ স্কোয়ারের যে মান, সেটা অ্যাকচুয়ালি কি এস এক্স স্কোয়ারের থেকে বড় না? কারণ এস স্কোয়ারের তো আর কিছু নাই, কিন্তু এস এ স্কোয়ারে এই টার্মের সাথে আমার একটা পার্টিকুলার ভ্যালু অ্যাড হচ্ছে, তার মানে কি এইটা এটার থেকে বড় হবে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওকে, আলটিমেটলি আমরা কনক্লুশন ড্র করতে পারি যে আমি যদি কোনো আরবিটারি থেকে মানে মেজারমেন্ট করে থাকি ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে, তাহলে সেই ভ্যারিয়েন্সটা কম্পারেটিভলি বেশি হবে যদি তুমি সেন্ট্রালাইজ ভ্যালু থেকে কাউন্ট করো, তার থেকে সেন্ট্রালাইজ ভ্যালু বলতে মিন থেকে যদি ক্যালকুলেট করো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপাতত আজকে থাক। বাকি প্রুফ গুলো আমরা কালকে দেখি কবে পড়া যায়। আচ্ছা, আমি একটু রোল গুলো র্যান্ডমলি ডাকি, হ্যাঁ তোমরা দেখো যে থাকলে একটু প্রেজেন্ট বলতে হবে। রোল নাম্বার 1, 1, 2, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ 3 জন কোত্থেকে আসলো? ম্যাম রোল নাম্বার 1। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, প্রেজেন্ট ম্যাম। 3, 3, 4, 5। ম্যাম 4 প্রেজেন্ট, ও মেবি মাইক অন করতে Present, ma'am. পারতেছে না। আচ্ছা, মানে কেউ যদি প্রেজেন্ট না বলতে পারো অ্যাটলিস্ট হচ্ছে ইয়ে করো, মেসেজ দিয়ে রাখো যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা 1, 2, 4, 5, 5 আছে তাই তো? 6,
তোমরা প্রেজেন্টের সাথে একটু মানে রোলগুলো লিখে রাখো ইয়েতে, মানে চ্যাটে লিখে রাখো, তাহলে আমার কাছে রেকর্ড থাকবে। ওকে, 6 7 প্রেজেন্ট ম্যাম। 8 9 10 প্রেজেন্ট ম্যাম। 11 12 13 13 আছে, 14 15 আমার মনে হয় অনেকেরই মনে হয় প্রবলেম হচ্ছে। তোমরা এক কাজ করো, একটু মানে চ্যাটে দিয়ে রাখো, চ্যাটে সবাই রোল নাম্বার দিয়ে রাখো। চ্যাটে দিয়ে রাখো, তাহলে আমার কাছে রেকর্ড থাকবে। চ্যাটে সবাই, হ্যাঁ কি সবাই একটু মাইকটা অফ করে চ্যাটে দিয়ে রাখো। আমি আর তাহলে রোল ডাকতেছি না, চ্যাটে যেগুলো